হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ স্যামুয়েল জনসন টু ইংলিশ প্রোস, ঠিক আছে, এর উপরে এটা তোমাদের আজকের ক্লাসের টপিক, যে ইংলিশ প্রোসে স্যামুয়েল জনসনের কন্ট্রিবিউশনটা কি। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট হয়ে গেছে লেখাগুলো, তোমরা দেখতে পারবে আই হোপ। দেখো ফার্স্টে 1 নম্বর কি বলেছে, পায়োনিয়ার অফ মডার্ন প্রোজ। দেখো স্যামুয়েল জনসনকে কি বলা হয়, স্যামুয়েল জনসন ইজ রিগার্ডেড অ্যাজ এ পায়োনিয়ার হু শেপড মডার্ন ইংলিশ প্রোজ উইথ হিজ ডিগনিফাইড অ্যান্ড ব্যালেন্স স্টাইল। ঠিক আছে, দেখো এই যে মডার্ন যে প্রোজটা আছে, এই মডার্ন প্রোজটা কিন্তু শুরুই করেছিল স্যামুয়েল জনসন, এবং তার লেখার মধ্যে বলতে পারো যে তার লেখার মধ্যে কিন্তু ডিগনিফাইড এবং ব্যালেন্স স্টাইল কিন্তু তিনি ব্যবহার করতেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার 2 নম্বরটা কি বলেছে, মোরাল ভিশন। তো তার যে লেখাগুলো আছে, তার যে হচ্ছে এসেগুলো আছে, যেরকম দেখো তার এসেগুলোর নাম এখানে দেওয়া আছে, র্যামলা, তারপর আরো কিসব দেওয়া আছে, এবং হচ্ছে অ্যাডভেঞ্চারার, এই সমস্ত হচ্ছে এসেগুলো কি করে দেখো, রিফ্লেক্ট ডিপ মোরাল ইনসাইট অ্যান্ড ফিলসফিক্যাল ডেপথ অফারিং গাইডেন্স অন হিউম্যান কন্ডাক্ট অ্যান্ড ভ্যালু। ঠিক আছে, এগুলো কিন্তু ডিপ মোরাল ইনসাইট, তারপর হচ্ছে ফিলসফিক্যাল ডেপথ এবং কি হিউম্যান কন্ডাক্ট এবং হিউম্যান ভ্যালু, এগুলোর ওপরে কিন্তু রয়েছে। ঠিক মানে বলতে পারো যে একটা মোরাল ভিশন কিন্তু আমরা তার লেখার মাধ্যমে পাই, একটা মোরাল ইনসাইট পাই, সেই সঙ্গে ফিলসফিক্যাল একটা ডেপথনেস আছে, সেই সাথে কিন্তু হিউম্যান কন্ডাক্ট এবং হিউম্যান ভ্যালুর ওপরে একটা গাইডেন্স তার লেখার মাধ্যমে কিন্তু আমরা পাই। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে রয়েছে হচ্ছে ল্যান্ডমার্ক ডিকশনারি। এটা 1755 দেওয়া আছে, কারণ তার তিনি হচ্ছে ডিকশনারি আর কি লিখেছিলেন। আচ্ছা দেখো কি বলেছে, হিজ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ আ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক। তো তার ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা তার যে ডিকশনারিটা, সেটা কিন্তু মানে তার একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো। এই স্ট্যান্ডার্ডাইজড ইংলিশ স্পেলিং, এক্সপ্লেন মিনিং ক্লিয়ারলি অ্যান্ড ইনক্লুডেড লিটারারি এক্সাম্পল। তো তার লেখা সেই ডিকশনারিতে কি কি ছিল, সেখানে দেখো ইংলিশ স্পেলিং সম্পর্কে, তারপরে হচ্ছে সেগুলোর মানে মিনিংগুলো, এক্সপ্লেন মিনিং, সেগুলো ভীষণ ক্লিয়ারলি আর কি দেওয়া ছিল, সে সাথে কিন্তু লিটারারি এক্সাম্পলও সেখানে ইনক্লুড করা ছিল। ঠিক আছে, তার ডিকশনারিটায়। ঠিক আছে, আচ্ছা তারপরে 4 নম্বরে কি বলেছে, মাস্টার অফ বায়োগ্রাফি। ঠিক আছে, ইন লাইভস অফ দ্য পোয়েট জনসন ট্রান্সফর্ম বায়োগ্রাফি ইন্টু অ্যান আর্ট ফর্ম বাই ব্লেন্ডিং ফ্যাকচুয়াল ন্যারেটিভ উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড পার্সোনাল রিফ্লেকশন। ঠিক আছে, দেখো তিনি কি করতেন, তিনি হচ্ছে বায়োগ্রাফিগুলোকে লিখতেন। ঠিক আছে, বায়োগ্রাফিগুলো লিখতেন যেখানে তিনি ফ্যাকচুয়াল ন্যারেটিভের সঙ্গে সঙ্গে এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকতো, এবং সেই সাথে কিন্তু পার্সোনাল রিফ্লেকশনও থাকতো। তিনি কিন্তু হচ্ছে পোয়েটদের বায়োগ্রাফিও লিখতেন। আচ্ছা 5 নম্বরে কি বলেছে, ক্ল্যারিটি অ্যান্ড স্ট্রেংথ। জনসনস প্রোজ কম্বাইন ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ উইথ ক্ল্যারিটি। তার যে প্রোজগুলো আছে, তার প্রোসের মধ্যে কিন্তু আমরা ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ দেখতে পাই, সে সাথে কিন্তু ক্ল্যারিটিও রয়েছে, দুটোর কিন্তু কম্বাইন আমরা দেখতে পাই। Though his sentences were often long, his ideas were precise and impactful. কিন্তু তার একটা ব্যাপার আছে যে তিনি কিন্তু লং সেন্টেন্স ইউজ করতো। ঠিক আছে, লং সেন্টেন্স ইউজ করতো তার আইডিয়াগুলোকে এক্সপ্রেস করার জন্য, বাট তার আইডিয়া যথেষ্ট হচ্ছে প্রেসাইজ ছিল এবং ইম্প্যাক্টফুল ছিল। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, ক্রিটিক্যাল acumen. As a literary critic, he offered thoughtful and lasting evaluations of major writers like Shakespeare, Milton and Dryden. তিনি কিন্তু একজন ক্রিটিকও ছিল, এবং তাই তিনি মানে কোনো মানে কারোর একটা লেখার ওপরে ভীষণ থটফুল এবং হচ্ছে ভীষণ মানে কি বলবো, খুব থটফুল এবং খুব ইন্টেলিজেন্টলি তিনি কিন্তু হচ্ছে ক্রিটিসাইজ করতেন। যেরকম তিনি হচ্ছেন শেক্সপিয়ারের লেখাকে তিনি ক্রিটিসাইজ করতেন, মিল্টনের লেখাকে এবং ড্রাইডেনের লেখাকে তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা ব্যালেন্সড অ্যাপ্রোচ। জনসন মেনটেন আ ফাইন ব্যালেন্স বিটুইন রিজন অ্যান্ড ইমোশন। দেখো রিজনটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল স্টাইল এবং ইমোশনটা হচ্ছে রোম্যান্টিক স্টাইল, এবং এই দুটো হচ্ছে এজ কিন্তু মানে এই যে দুটো এরা বললাম, এই রিজন আর এই ইমোশন
ইমোশন দুটো কিন্তু দুই স্টাইল থেকে বিলং করছে। তো এই দুটা স্টাইলের মধ্যে পারফেক্ট ব্যালেন্স করেছিল হচ্ছে জনসন, ঠিক আছে। এবং তার লেখাটা কিন্তু যথেষ্ট হচ্ছে থটফুল তিনি করেছিলেন এবং রিলেটেবল করেছিলেন। মানে তিনি একদিকে ক্লাসিক্যাল রেফারেন্স দেন, আবার তিনি রোম্যান্টিক রেফারেন্সও দেয়। দুটোর পারফেক্ট ব্লেন্ডিংয়ে তার লেখা যথেষ্ট কিন্তু থটফুল হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর কি বলেছে, উইট অ্যান্ড উইজডম ইন কনভারসেশন, হিজ স্পোকেন ওয়ার্ডস ওয়ার অলসো ফুল অফ উইট অ্যান্ড লার্নিং। তিনি অনেক উইটি ডায়লগ তিনি ইউজ করতেন এবং যেটা হচ্ছে যথেষ্ট মানে লার্নিং আর কি ছিল। জেমস বসওয়েল প্রিজার্ভড মেনি অফ হিজ সেইং ইন হিজ ফেমাস বায়োগ্রাফি, ঠিক আছে। তো তিনি তার লেখার মধ্যে প্রচুর উইটি ডায়লগ ইউজ করতো, মানে যেখানে মনে করো কনভারসেশন রয়েছে এরকম কিছু লেখার মধ্যে, যেখানে কারোর সাথে কারোর কথা হচ্ছে, সেখানে তিনি এমন কিছু কথা, এমন কিছু সেন্টেন্স তিনি ইউজ করেছেন, এমন ওয়ার্ডস তিনি ইউজ করেছেন যেগুলো যথেষ্ট উইটি, যথেষ্ট শেখার মতো, ঠিক আছে। এবার এই যে জেমস বসওয়েল যারা আছে তিনি কিন্তু এই জনসনের অনেকগুলো লেখা, অনেকগুলো কথা তিনি কিন্তু প্রিজার্ভ করে রেখেছিলেন তার নিজের লেখাতে ব্যবহার করার জন্য। আচ্ছা, ইন্সপিরেশন ফর ফিউচার রাইটার্স, জনসনস প্রোজ ইনফ্লুয়েন্স জেনারেশন অফ রাইটার্স ইনক্লুডিং থমাস মার্কলি অ্যান্ড থমাস কার্লাইল। তো এই সমস্ত ফিউচার রাইটারদের কিন্তু তিনি ইন্সপায়ার করেছিলেন তার লেখার থ্রুতে, মানে নেক্সট জেনারেশনের রাইটারদের। আচ্ছা, 10 নম্বর কি বলেছে, আ লাইফ অফ ইন্টিগ্রিটি, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস রিফ্লেক্ট resilience, scholarship and moral strength, qualities that enrich his prose deeply। দেখো তিনি তার লেখার মধ্যে যথেষ্ট হচ্ছে মানে কি বলবো পজিটিভ তিনি পজিটিভ ভাইব তিনি রাখার চেষ্টা করতেন, এবং তার লেখাগুলো পড়ে মনে হতো যে একজন মানে তার লেখার মধ্যে আমরা ইন্টিগ্রিটি ব্যাপারটা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। মানে একজন সৎ মানুষ তার জীবনে যেভাবে চলে, বা একজন সৎ মানুষ তার জীবনটাকে সে যেভাবে তার লাইফটাকে সে লিড করতে চায়, এবং একটা সৎভাবে জীবন পালন করতে যে জিনিসগুলো হচ্ছে লাগে, যেই ফ্যাক্টরগুলো লাগে, মোরাল স্ট্রেংথ, তারপর হচ্ছে স্কলারশিপ, এই সমস্ত কিছু কিন্তু তিনি তার লেখার মধ্যে রেখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে, সরি একটা নাম্বারই এখানে আছে, একটা নাম্বার ভুলবশত এখানে পড়েনি। তো এই নাম্বারটা হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। এছাড়াও তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দুটো পেয়ে যাবে। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।